এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বোলপুরে রোড শো, শান্তিনিকেতনে অমিত শাহ। রবীন্দ্র অবমাননার অভিযোগে প্রতিবাদ তৃণমূলের। মির্জাফর শুভেন্দু আক্রমণ সুব্রতর। শুভেন্দু বড় নেতা, প্রতিক্রিয়া অমিতের। আমরা এই নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য যারা উপস্থিত রয়েছেন, শুরুতে আসুন প্রত্যেকের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। রয়েছেন আমাদের সঙ্গে সুমন বন্দ্যোপাধ্যায়, দেবজিৎ সরকার, রাহুল চক্রবর্তী, পঙ্কজ রায় এবং বিশ্বনাথ চক্রবর্তী। আমি প্রত্যেকের কাছে আসবো, কিন্তু শুরুতেই আপনাদের দেখাবো যে বহিরাগত প্রসঙ্গে আজকে তৃণমূলকে জবাব ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি এই কথাও জানিয়ে দিয়েছেন যে বাংলার ভূমিপুত্রই হবে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী। বিজেপিকেও পাল্টা কটাক্ষ ছুড়েছে রাজ্যের শাসক দল। দেখুন। ममता दीदी, आपको हराने के लिए किसी को दिल्ली से आने की जरूरत नहीं है। आपके सामने भी बंगाल का धरती पुत्र खड़ा रहेगा, आपके सामने ही भी बंगाल का ही आदमी लड़ेगा और आने वाला मुख्यमंत्री भी बंगाल की मिट्टी का ही मुख्यमंत्री हम बंगाल को देने जा रहे हैं। তৃণমূলের বহিরাগতর পাল্টা বিজেপির ভূমিপুত্র। ২১-এর মহাযুদ্ধ জয়ের লক্ষ্যে বিজেপির কেন্দ্রীয় নেতারা রাজ্য চষে বেড়াচ্ছেন। পাল্টা বিজেপি নেতাদের গায়ে বহিরাগত তকমা লাগাতে তৎপর তৃণমূল। দুদিনের রাজ্য সফরে তারই জবাব দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ममता दीदी जब कांग्रेस में थी और इंदिरा जी यहाँ आती थी तो क्या कहती थी? वो बंगाल की अंदरूनी राजनीति में आंतरिक दखल थी क्या? जब वो कांग्रेस में थी और प्रणव दा आते थे या नरसिम्हा राव आते थे तो वो क्या कहती थी? ৯৮ সাল থেকে মমতা ব্যানার্জি একটা পার্টি তৈরি করেছেন তৃণমূল কংগ্রেস, যেটা মূলত পশ্চিমবাংলায় কাজ করে। আমরা পশ্চিমবাংলায় আছে এমন যে কোনো দলের সাথে লড়তে পারি, তাই এখানে হনুমানের মতো বিজেপির নেতারা বাইরে থেকে লাফিয়ে আসছেন কেন? গত ১০ই ডিসেম্বর ডায়মন্ড হারবারে সভায় যাওয়ার পথে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলা হয়, যে ঘটনার জল গড়ায় দিল্লি পর্যন্ত। এদিন তা নিয়ে তৃণমূলকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন অমিত শাহ। बंगाल के अंदर लोकतंत्र की जो व्यवस्था है उस पर हमला है और इसकी संपूर्ण जिम्मेदारी तृणमूल कांग्रेस की सरकार की है, तृणमूल कांग्रेस के कार्यकर्ताओं की। सत्ता का अहंकार जब सर पर चढ़ जाता है तब इस प्रकार की घटनाएं आकार लेती है। तृणमूल कांग्रेस के सभी नेताओं को बताना चाहता हूं, जितना इस प्रकार की हिंसा का वातावरण बनाएंगे, भारतीय जनता पार्टी और मजबूती के साथ बंगाल के अंदर अपने आप को मजबूत करने के लिए परिश्रम करेगी। কনভয় কয়েকটা ইট পড়েছে। নাড্ডা নিজেই বলেছেন ওর বুলেট প্রুফ গাড়ি দিয়েছিল রাজ্য সরকার, ওর কোনো ক্ষতি হয়নি। কয়েকটা গাড়ির কাঁচ ভেঙেছে, আর বিজয় বার্গিয়ার পায়ে দেখলুম অল্প একটু কেটে গেছে। এছাড়া তো কারোর জীবন যায়নি। তাই এটাকে বড় করে দেখানো উচিত নয়। রাজ্য সরকার এই ব্যাপারে যথোপযুক্ত ব্যবস্থা নিয়েছেন, মামলা করেছেন, গ্রেপ্তার করেছেন। আমার মনে হয় এটাকে আর বিজেপির বাড়িয়ে দেখানো উচিত নয়। প্রশাসনের সবাই বলেছেন যে এই ঘটনা না হলে হতো, আমরা ব্যবস্থা নিচ্ছি। কি প্রতিক্রিয়া উনি আর চাইছেন আমি তো জানি না। আমরা সব রকম ব্যবস্থা নিয়েছি, পুলিশ অফিসাররা নিয়েছে, মুখ্যমন্ত্রী ব্যবস্থা নেবার নির্দেশ দিয়েছেন। তার কথা ছাড়া তো এসব হতো না। গ্রেপ্তার হয়েছে। আর কিছু কি উনি আশা করছেন যে আমরা মুন্ডু কেটে নেব লোকে, সেটা আমরা পারবো না। দীপক ঘোষ, ঋত্বিক মণ্ডল, এবিপি আনন্দ। খুব সুনির্দিষ্টভাবে বলতে গেলে সুমনবাবু, তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে ইতিহাসের আশ্রয় কার্যত নিয়েছেন আজকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন কংগ্রেসের মতন একটা সর্বভারতীয় দলের অংশ ছিলেন, সেই সময় যখন ইন্দিরা গান্ধী থেকে শুরু করে প্রণব মুখোপাধ্যায় থেকে শুরু করে নরসিম্হা রাও থেকে শুরু করে তারা যখন এই রাজ্যে আসতেন, তারা কি ছিলেন? বহিরাগতের প্রশ্নের উত্তরে এই কথা বলেছেন আজকে অমিত শাহ। না, আমি তো খুব আশ্চর্য হয়ে গেলাম যে উনি এই কথাটা বললেন কি করে। দেখুন, প্রণব মুখোপাধ্যায় তো বাংলার মানুষ, বাংলা কংগ্রেসেরই অংশ ছিলেন তিনি। তার আশাটা তো অন্য। কিন্তু ইন্দিরা গান্ধী বা যাদের কথা উল্লেখ করলেন, নরসিম্হা রাও যাদের কথা উল্লেখ করলেন, তারা কি ভোটের আগে কংগ্রেসের সংগঠন তৈরি করতে আসতেন? তারা আসতেন ভোট প্রচারে, ভোট ঘোষণার পরে প্রচার। আমরা তো এটা অদ্ভুত জিনিস দেখছি যে মানে সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিজেপি নেতারা বাইরে থেকে আসছেন, বাইরে থেকে তারা মুখ হয়ে প্রচার করছেন। আমরা তো এটা জানি যে নাড্ডা বা অমিত শাহ বা নরেন্দ্র মোদী এখানকার চিফ মিনিস্টার হবেন না,
কিন্তু এখানকার মানুষ যে চিফ মিনিস্টার হবেন সেটাকে নিশ্চিত করার জন্য বাইরে থেকে যারা আসছেন তাদের কথা বলা হচ্ছে। বহিরাগত তারা যারা শুধুমাত্র বিজেপির সংগঠনটা তৈরি করতে বাইরে থেকে আসছেন, না, এটাও তাদের সঙ্গে বলছেন বাংলার যে কিন্তু কোনো সম্পর্ক নেই। শ্রমিক ভট্টাচার্য বা দিলীপ ঘোষকে কি দেখতে পাচ্ছে না শাসক দল? না, আমি তো খুব আশ্চর্য হচ্ছি যে শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষদের মতো মানুষ থাকতে, দেবজিতের মতো মানুষ থাকতে বাইরে থেকে নাড্ডাদের আনতে হচ্ছে কেন? দেবজিৎ সরকার, অমিত মালব্যদের আনতে হচ্ছে কেন? দেবজিৎ যিনি সরকার হোয়াটসঅ্যাপ উত্তর দিন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে রয়েছেন, সারা ভারতে মানে ভুল তথ্য, ভুল খবর বেশ, আমি উত্তরটা নেই। দেবজিৎ সরকার তাকে আনতে হচ্ছে কেন? এটাই তো খুব আশ্চর্য। নির্বাচনের আগে কেন আনতে হচ্ছে বাইরে থেকে, প্রশ্ন তুলছেন সুমন বন্দ্যোপাধ্যায়। জোনাকি দিয়ে তো আর সূর্যের সঙ্গে উপমা টানা যায় না। সর্বভারতীয় দল সর্বত্র প্রতীয়মান প্রকাশিত হবেন। যারা আঞ্চলিক দল সর্বভারতীয় তকমা গায়ে বাঁধার চেষ্টা করেছেন, সর্বভারতীয়ত্ব পাওয়ার চেষ্টা করেছেন, এখন ক্রমে ক্রমে তাদের ক্রম হ্রাসমান অবস্থা। দুদিন বাদে পিসি ভাইপোর যে পার্টনারশিপ ফার্ম চলছে তাতে বাতি জ্বালানোর লোক থাকবে না, ঠিক আছে? তো সেইখানে দাঁড়িয়ে এই সব কথার কি উত্তর দেব, কি বলতে চাইছেন? অত কথা ছেড়ে দিন, যেদিন কিনা বাজপেয়ীজি, ভারতরত্ন তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজি এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে মানে মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন, তো সেদিন উনি কি বলেছিলেন? বহিরাগত বলেছিলেন? তাহলে বহিরাগত অটল বিহারীর সঙ্গে অটল বিহারী একদম না একদম বলবেন না। অটল বিহারী বাংলায় জন্মগ্রহণ করেননি। আমরা ভারতীয়ত্বে বিশ্বাস করি, আপনারা পশ্চিম বাংলাদেশে বিশ্বাস করেন, আপনারা বাঙালিস্তানে বিশ্বাস করেন, আমরা ভারতীয়ত্বে বিশ্বাস করি। বহিরাগত প্রসঙ্গে যখন চাপানুতর চলছে, চাপানুতর কিন্তু আজকে অমিত শাহর যে রোড শো হয়েছে বোলপুরে সেটা নিয়েও শুরু হয়েছে। রোড শোকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ক্ষোভের বহিঃপ্রকাশ যখন বললেন অমিত শাহ, পাল্টা অনুব্রত মণ্ডল কটাক্ষ করলেন। দেখুন, एक मौका नरेंद्र मोदी को दे दो, 5 साल के अंदर हम सोनार बांग्ला बनाकर চারদিকে শুধুই গেরুয়া পতাকা, যেদিকে চোখ যায় কালো মাথা, সেই ভিড়ের মাঝেই গাড়িতে করে এগিয়ে চললেন তিনি অমিত শাহ। আর অনুব্রত মণ্ডলের খাস তালুক বোলপুরে রোড শো করে ফের বাংলা দখলে ডাক দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। अनुब्रत मंडल का घर माना जाता है, इतनी भीड़ क्या दिख रही है, क्या दर्शा रही है आपको? ये मोदी जी के प्रति जनता का विश्वास दिखा रही है और ममता के प्रति गुस्सा दिखा रही है। বিশ্বভারতী পরিদর্শন, বাউলবাড়িতে মধ্যাহ্নভোজ সারার পর রোড শো করেন অমিত শাহ। ডাকবাংলো মাঠ থেকে রোড শো শুরুর আগে হনুমান মন্দিরে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর দুপুর 3টে শুরু হয় অমিত শাহর রোড শো। সঙ্গে ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, মুকুল রায়, রাহুল সিনহা, অনুপম হাজরা, দেবশ্রী চৌধুরীও। রাস্তা দুধারে তখন শুধুই মানুষের ঢল। বাড়ির ছাদ থেকে জানলায় একই ছবি। বিজেপি সমর্থকদের দিক থেকে যেমন পুষ্প বৃষ্টি চলেছে, তেমনি গাড়ির ওপর দাঁড়িয়ে জনতার দিকে ফুল ছুঁড়ে দিয়েছেন অমিত শাহ। তার রোড শো উপলক্ষে রাস্তায় তৈরি করা হয়েছিল একাধিক তোরণ। একদিকে অমিত শাহ যখন বোলপুরে রোড শো করে বিজেপির শক্তি প্রমাণ করতে মরিয়া, অন্যদিকে যখন অনুব্রত মণ্ডলের নেতৃত্বে এলাকায় এলাকায় ঘুরল তৃণমূলের বঙ্গধ্বনি যাত্রা। সেখান থেকে অমিত শাহ রোড শোকে কটাক্ষ করেছেন বীরভূমের তৃণমূল সভাপতি। আমি এখানে জনসভা করলে আমার জেলার লোক নিয়ে করি। আমাকে মুর্শিদাবাদ থেকে লোক আনতে হয় না, আসানসোল থেকে লোক আনতে হয় না, বাঁকুড়া থেকে লোক আনতে হয় না, বর্ধমান থেকে লোক আনতে হয় না। এসব জনসভা ফনসভা যেগুলো দেখাচ্ছেন, এগুলো আমার কাছে একটা ছোট্ট জিনিস। এরকম লোক আমি লক্ষ লক্ষ লোক করার ক্ষমতা আমার আছে। আর আমি বাইরের জেলা থেকে কোনোদিন লোক করি না। 4 তারিখ থেকে আমার জনসভা আরম্ভ হবে। ব্লক অনুযায়ী 80,000 করে লোক করবো। পরে সাংবাদিক বৈঠকে রীতিমতো ছবি দেখিয়ে অনুব্রত দাবি করেন ভিন রাজ্য ও জেলা থেকেও লোক আনা হয়েছিল অমিত শাহর রোড শোয়ে। তবে একথা মানতে নারাজ বিজেপি। ঝাড়খণ্ড দুমকা বার্তা দেখাও, দুমকা একটু ধরবেন, পাণ্ডবেশ্বর দেখাও, রানীগঞ্জ দেখাও, পাণ্ডবেশ্বর রানীগঞ্জ, আসানসোল, এই যে বর্ধমান। উনি আসতেই পারেন, মিটিং মিছিল দল করেন, মিটিং মিছিল করতেই পারে। তবে আমি মনে করি বীরভূমের জায়গা খুব শক্ত।
लोग यहाँ पर हैं और इतना उत्साह के साथ हैं। आप देख सकते हैं ये भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं का समुद्र है, जन समुद्र। जिधर आप देखेंगे हजारों की संख्या में कार्यकर्ता है और यहीं के कार्यकर्ता है, ये भाड़े के नहीं लाए, ये अपने आप अपनी गाड़ी करके सभी आए हैं। निश्चित रूप से पलटेगा। अभी तो अमित भाई आए हैं, बाद में मोदी जी आएंगे जब क्या होगा। বিকেল 4:05 বোলপুর চৌরাস্তায় শেষ হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রোড শো। उपस्थित भाइयों बहनों को मैं मनपूर्वक नमस्कार भी करता हूं और भारतीय जनता पार्टी की ओर से आप सभी का आभार भी व्यक्त करता हूं। मैंने ढेर सारे रोड शो देखे हैं, करे हैं। आज कहना चाहता हूं कि आज के जैसा रोड शो मैंने मेरे जीवन में नहीं देखा। और ये जो रोड शो दिखाई पड़ता है वो बंगाल की जनता का नरेंद्र मोदी जी के प्रति जो प्यार और विश्वास है। বিধানসভা ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, তবে এদিনের রোড শোর লক্ষ্য যে বাংলা দখল তা বুঝিয়ে দিয়েছেন অমিত শাহ। আর কুর্সি দখল করতে বিজেপির হাতিয়ার ও সেই উন্নয়নের প্রতিশ্রুতি পাল্টা জবাব দিয়েছে অনুব্রত। भारतीय जनता पार्टी के कार्यकर्ता बंगाल को विकास के रास्ते पर आगे ले जाएंगे। जहां जहां भारतीय जनता पार्टी को शासन मिला, विकास के रास्ते पर वो राज्य चल पड़े। बंगाल विकास के रास्ते से भटक गया। मैं आपको वादा करता हूं, कांग्रेस को मौका दिया, लाल भाइयों को, कम्युनिस्टों को मौका दिया, तृणमूल को भी मौका दिया। एक मौका नरेंद्र मोदी को दे दो। 5 साल के अंदर हम सोनार बांग्ला बनाकर বাংলা তো আছে, মমতা ব্যানার্জি ঘুরেছে, আবার নতুন করে কি ডাক দেবে? সোনার ইন্ডিয়া করুক না, এখন তো বসে আছে দিল্লিতে। শনিবার শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন পূর্ব বর্ধমানের সাংসদ সুনীল মোর্শেদ। বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। বিশ্বনাথ, কিছুক্ষণ আগে যে ছবি দেখাচ্ছিলাম যে কার্যত যেমনটা বিজেপি তরফে দাবি করা হচ্ছে যে জনসমুদ্র লক্ষ্য করা গিয়েছে আজকে অমিত শাহ রোড শোতে। এটা যদি কোনো উত্তরবঙ্গে হতো, যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে ধরুন বিজেপির শক্ত গড়, বা উত্তরপ্রদেশে যদি হতো, তেমনটা নয়। অনুব্রত মণ্ডলের গড়ে অমিত শাহ রোড শোতে জনসমাবেশ। না, ঠিকই। গত 1.5 বছর আগেও যোগী আদিত্যনাথ সিউড়িতে সভা করতে পারেনি। গত 1.5 বছর আগেও ভিন্ন জেলা থেকে বা অন্য রাজ্য থেকে লোক নিয়ে গিয়ে বিজেপি জনসভা করতে পারেনি। এবং গত 1.5 বছর আগেও 500 জন লোককে নিয়ে জনসভা করাও বোলপুরে খুব কঠিন ছিল। ফলে সেদিক থেকে দেখতে গেলে ডেফিনেটলি সেটা একটা বড় জনসভা আজকে। এবং দ্বিতীয় বিষয় সেটা হলো সেই বীরভূম যেখানে বিরোধীরা পঞ্চায়েত নির্বাচনে কোনো আসন দিতে পারেনি, অনুব্রত মণ্ডল কার্যত একক প্রাধান্য আছে। সেই বীরভূম যেখানে 42টা জেলা পরিষদের মধ্যে 42টাই বিরোধী শূন্য অবস্থায় জিতেছিল তৃণমূল কংগ্রেস। আপনার মনে থাকবে গত পঞ্চায়েত নির্বাচনে শুধু মনোনয়নপত্র জমা দিতে গিয়ে বীরভূমের একাধিক জায়গায় যেরকম ছবি দেখা গিয়েছিল। ফলে এখানে লোকসভা নির্বাচনে খুব সাইলেন্টলি একটা পরিবর্তন হলো। 11টা বিধানসভা কেন্দ্রের মধ্যে 6টা তৃণমূল কংগ্রেস, 5টা কিন্তু বিজেপি এগিয়ে থাকলো। এবং আজকের জনসমাগম বাইরের থেকে আসলেও মানুষগুলো যারা ছাদে ছিল তারা স্থানীয় মানুষই। আমাকে তো আর বাইরের লোককে আমি এলাবো না, সেই মানুষগুলো কিন্তু কমিউনিকেট করছিল। পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ যদি তুমি দেখে থাকো, তারা কিন্তু অমিত শাহের সাথে কমিউনিকেট করছিল। এই কমিউনিকেশন যদি কোনো ইঙ্গিত দেয়, তাহলে ডেফিনেটলি বিজেপি যে একটা শক্তিশালী অবস্থান তৈরি করেছে সেটা খুব পরিষ্কার। কারণ ছাদ, বেলকনি বা রাস্তায় দাঁড়িয়ে মানুষ কিন্তু সরাসরি হাত তুলে স্বাগত জানাচ্ছিল, ফুল ছুটছিল। বেশ, আমি রাহুল চক্রবর্তীর কাছে আসবো। সুমন, রাহুল চক্রবর্তী এখনো বলার সুযোগ পাননি। আমি উল্টো দিকটায় আসি, সেটা হচ্ছে বিজেপি সেখানে শক্ত, তাদের জমিকে শক্ত করতে পেরেছে এমনটা বিশ্বনাথ চক্রবর্তী মনে করছেন। আমি বলছি অনুব্রত মণ্ডলের অনেকে প্রশ্ন করছেন রাশ কি তাহলে আলগা হচ্ছে? এরই পাশাপাশি দেখুন একাধিক যে দলীয় কর্মীদের নিয়ে সভা অনুব্রত মণ্ডল করেছেন গত কয়েকদিনে, সেখানে দেখা গেছে প্রশ্ন তুলতে
অনুব্রত মণ্ডলের দলের কর্মীরা প্রশ্ন তুলছেন। দেখো শুভ্রজিৎ, একটা কথা স্পষ্ট করে বলার সময় এসছে, এই যে রোড শো, এই যে ভিড়, এসব কিছু মানে রাখে না। কারণ বাংলার মানুষকে যথেষ্ট সচেতন বলে মনে করি আমরা। বাংলার মানুষ জানেন কোথায় কি হচ্ছে, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন দেখেছেন, বাংলার মানুষ বিচার করে, এটা যেমন ঠিক, তার সঙ্গে একটু আগে তুই বহিরাগত তত্ত্ব দিচ্ছিলে, আমাদের দলেও কিন্তু এমন বহু মানুষ শাসক দল করেছে বিজেপিকে বহিরাগত, সেটা আমাদের দলেও বা তৃণমূল কংগ্রেসে এমন অনেক বিধায়ক বা কাউন্সিলর আছেন যারা বাংলা ভাষায় কথা বলেন না। কই তাদের তো আমরা বহিরাগত বলছি না, বহিরাগত তাদেরই বলছি যারা বাইরে থেকে এসে বাংলার ইতিহাসটা পাল্টে দিচ্ছেন, ভূগোলটাকে বদলে দিচ্ছেন, সংস্কৃতিটাকে পাল্টে দিচ্ছেন, তাদের বহিরাগত বলছি। আর একটা কথা বলি, প্রশ্ন করছি, যারা দাঁড়িয়ে এই বল্লভভাই প্যাটেলের অত বড় একটা মূর্তি বানিয়েছেন কয়েক হাজার ফুট, কই তারা শ্যামাপ্রসাদ মুখার্জি যাদের সংঘের প্রতিষ্ঠাতা বলেন। আমি পঙ্কজ রায়ের কাছে আসবো। অনুব্রত মণ্ডল সরাসরি বলছেন বাইরে থেকে, ভিন রাজ্য থেকে, বাইরের জেলা থেকে আজকে রোড শোতে লোক আনা হয়েছে। পঙ্কজ রায়, আজকের রোড শোতে অনুব্রত মণ্ডলের মাথায় অক্সিজেন গেছে, অনুব্রত মণ্ডলের মাথায় আজকে সত্যি অক্সিজেন পৌঁছেছে। এবং অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি পশ্চিমবঙ্গে নির্বাচনের প্রচারের জন্য এসছেন, প্রাক নির্বাচনী প্রচারে, তিনি বাংলাদেশে যাননি। সুতরাং এটা বলার কোনো মানে হয় না, অনৈতিক কথা। ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী বা সর্বভারতীয় দলের যিনি সভাপতি, তিনি যখন আসবেন তখন তিনি ভারতবর্ষে আসছেন। এবং যিনি এর আগে অটল বিহারী বাজপেয়ীর কথা যখন এসেছিল, আমি মনে করি দিয়ে 1980 সালে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন অটল বিহারী বাজপেয়ী এবং পরবর্তীকালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী। তাহলে পুরো বিষয়টাই হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে মেলায়ন করার জন্য করা হচ্ছে। এটা অত্যন্ত নিন্দনীয়। এই তত্ত্বকে মেনে নিচ্ছে না, গণতন্ত্র আসছে প্রতিটা ক্ষেত্রে। আপনারা কোনোভাবেই এই জনজোয়ারকে প্রতিহত করতে পারবেন না, পারবেন না এবং পারবেন না। জনজোয়ার না জনভাটা, সেটা কদিন পরে বুঝতে পারবেন। মমতা ব্যানার্জি দুজনে হাত তুলেছেন, কিছু বলতে যাচ্ছেন, আমি আসবো কিন্তু আরেকটা বিরতি, দ্রুত ফিরছি। ভয় পেয়ে গেছেন। কবি বিতর্কের মধ্যে বিশ্বভারতীতে বিশ্বকবির প্রতিকৃতিতে আজকে মাল্যদান করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কাট আউটে অমিত শাহর নিচে রবীন্দ্রনাথের ছবির প্রতিবাদে জোড়াসাঁকোয় অবস্থান তৃণমূলের। দেখুন, শান্তিনিকেতনে কাট আউটে অমিত শাহর নিচে বিশ্বকবির ছবি। 48 ঘন্টা আগে রবিতীর্থে এই কাট আউট ঘিরে তুমুল বিতর্ক হয়। রবিবার সেই শান্তিনিকেতনে একাধিক কর্মসূচি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। রবিতীর্থে কাটল দিনের অনেকটা অংশ। দিনের শুরুটা হলো রবীন্দ্র ভবন দিয়ে। রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান করেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি। ঘোরেন উপাসনা গৃহ। সঙ্গীত ভবনে অমিত শাহর জন্য বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। পরে বাংলাদেশ ভবনেও যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। नोबेल प्राइज ने गुरुदेव की कविताओं को एक्नॉलेज नहीं किया, नोबेल प्राइज ने गुरुदेव को सम्मानित कर कर अपने आप को एक्नॉलेज कराया। जो बताते थे शिक्षा का उद्देश्य संकीर्णता की सभी बेड़ियों को तोड़ना हो सकता है, और गुरुदेव के विचारों के आधार पर भारतीयता को, भारत के दर्शन को, ज्ञान को, साहित्य को, कला को एक वैश्विक स्वीकृति मिले, ये हम सब ये चाहेंगे। রবিতীর্থে যখন নানা কর্মসূচিতে ব্যস্ত অমিত শাহ, তখন তার সফরের বিরোধিতা শান্তিনিকেতনেই। সোনাঝুরি হাটে চলল প্রতিবাদ। হাতে প্ল্যাকার্ড নিয়ে মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ দেখান রবীন্দ্র অনুরাগীরা। শান্তিনিকেতন থেকে কিছুটা দূরে সোনাঝুরি হাটে তার এই সফরের প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছেন রবীন্দ্র অনুরাগী আর বিভিন্ন বাউল, তারাও রয়েছেন এখানে। রবীন্দ্র আদর্শ বিরোধী এবং বাংলার সংস্কৃতি বিরোধী একটি দল এবং তার প্রতিনিধি, তারা যেভাবে এই সমস্ত কিছুকে ধ্বংস করছেন তার প্রতিবাদে, বিশেষ করে আমাদের যে পৌষ মেলা হয় সেই পৌষ মেলা বন্ধ করার প্রতিবাদে আমরা এখানে সবাই জমায়েত হই। রবীন্দ্রনাথের জন্মস্থান থেকে কাটআউট বিতর্ক। একাধিক ইস্যুতে গেরুয়া শিবিরকে আক্রমণ করে চলেছে শাসক দল। কাটআউটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ছবির নিচে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি থাকার প্রতিবাদে এদিন জোড়াসাঁকো ঠাকুর বাড়ির সামনে প্রতিবাদ অবস্থানে বসেন তৃণমূল নেতা কর্মীরা। গান, আবৃত্তি, কবিতার মাধ্যমে জানানো হয় প্রতিবাদ। উপস্থিত ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, শশী পাঁজা। এর আগেও আমরা দেখেছি বিশ্বভারতীর ক্যাম্পাসে বিভিন্ন রকমের স্লোগান করা হয়েছে। সুতরাং এটা খুবই দুঃখজনক এবং এইগুলোকে
এটা চলতে পারে না। এবং তাই প্রতিবাদ আপনি দেখলেন, প্রতিবাদ ওখানকার স্টুডেন্টসরাও ক্যাম্পাসের মধ্যে প্রতিবাদ করছেন। তারা কিন্তু ওই ক্যাম্পাসটার রাজনৈতিকরণ পছন্দ করছেন না। গত বছর কলকাতায় অমিত শাহ রোড শো চলাকালীন ভাঙচুর হয় বিদ্যাসাগর মূর্তি। সেই প্রসঙ্গ টেনে বাংলার মনীষীদের প্রতি বিজেপি নেতৃত্বের মনোভাব নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। রবীন্দ্রনাথকে নিচে নামিয়ে যেভাবে বাংলার মানুষের কাছে প্রচার করা হয়েছে তাতে আমরা মর্মাহত। কখন ওই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে তখন তার মূর্তি ভেঙে দিয়ে আবার এখন রবীন্দ্রনাথকে ছোট করার চেষ্টা করা হয়েছে। আমাদের অন্তরের কবি, আমাদের জাতীয় কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ, তাকে কেউ বাইরের লোক এসে ছোট করবেন, এটা আমরা বরদাস্ত করব না। তৃণমূলের আক্রমণের পাল্টা জবাব দিয়েছে বিজেপি। ভারতীয় জনতা পার্টির কেউ ওখানে আর ওই ধরনের আর ব্যানার ছাপায়নি, যদিও আমরা সেটা নামিয়ে দেওয়া হয়েছে, কেন এটা হওয়া ঠিক না, ওর জন্য নামিয়ে দেওয়া হয়েছে। হয়তো তৃণমূল দ্বারা পরিচালিত কোনো কার্যকর্তা সেটা করেছেন বিজেপিকে বদনাম করার জন্য। সব মিলিয়ে বিশ্বকবিকে নিয়ে তৃণমূল বিজেপি চাপানুতরে সরগরম রাজ্য রাজনীতি। গোপাল চট্টোপাধ্যায়, হিন্দোল দে ও আবির দত্ত, এবিপি আনন্দ। আমি দেবজিৎ সরকারের কাছে আসবো। যেটা তৃণমূলের তরফে স্পষ্ট অভিযোগ তোলা হচ্ছে দেবজিৎ, সেটা হচ্ছে বাংলার মনীষীদের রাজনীতির স্বার্থে ব্যবহার করতে গিয়ে তাদের অসম্মান করেছে বিজেপি। আমি 4 লাইন বলবো, আশা করি আমাকে ডিস্টার্ব করবেন না, সুশীলতার পরিচয় দেবেন। প্রথমত, এই রাজ্যে কোনো একজন ভদ্রলোক 2 অক্ষর 4 অক্ষর নিয়ে রবীন্দ্রনাথকে চাঁদ ওঠাচ্ছিলেন গগনে, এবং তারপরে মালদা এবং অন্যান্য স্কুল কলেজের ছেলেমেয়েরা, বালখিল্যরা সেটা নিয়েও চাঁদ ওঠাচ্ছিলেন। আজকে যারা রবীন্দ্রনাথকে নিয়ে বড় বড় বাতেলা মারছেন, আমি রিপিট করছি, বাতেলা মারছেন বড় বড় মানুষেরা, তারা এদের নিয়ে কি করেছেন? যে ভদ্রলোক চাঁদ ওঠাচ্ছিলেন গগনে, 4 অক্ষরে 2 অক্ষর 4 অক্ষরের অশ্লীল ভাষা ব্যবহার করছিলেন, কি করেছেন এনারা? দ্বিতীয়ত, শ্যামাপ্রসাদ নিয়ে রাহুলদার কষ্ট আমি বুঝি, বাঙালি শ্যামাপ্রসাদ প্রাক্তনী আমাদের চিন্তার ব্যাপার। কিন্তু যখন আমরা কলকাতা পত্তনকে, মানে আমরা যখন কেপিটিকে শ্যামাপ্রসাদের নামে নামাঙ্কিত করতে গেলাম, তখন কি ধরনের কুরুচিকর মন্তব্য করা হয়েছিল ভুলে গেলেন? কলকাতা পোর্ট ট্রাস্টের কথা বলছেন। একদম না, বাংলায় বললে আবার বুঝেন না, পোর্ট ট্রাস্ট বললে বোঝেন। পত্তন কথাটা সংস্কৃত সবাইকে শেষ করতে দিন। বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে কথা শুনলাম, বিদ্যাসাগরের মূর্তির যে আমাকে বলতে দিন, নইলে আমি এরপরে কিন্তু আর বলবো না, আমাকে শেষ করতে দেবেন। সুমন বন্দ্যোপাধ্যায়, দেখুন সীমিত সময়ের মধ্যে আমাকে প্রত্যেককে সমান সময় দিতে হবে। সুমন বন্দ্যোপাধ্যায় করছেন না, সুমন বন্দ্যোপাধ্যায় তদন্ত কেন করছেন না? কিসের তৃণমূল? কিসের তৃণমূল? আজকে মিথ্যার বেশি করছেন, মনীষীদের নিয়ে মিথ্যার বেশি করছেন। আপনাকে যথেষ্ট সময় দেওয়া হয়েছে। দেবজিৎবাবু, আপনি বলেছেন কেউ ডিস্টার্ব করেন। এবার সুমন বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনবো। বিশ্বভারতী সমাবর্তনে যখন প্রধানমন্ত্রী এসেছিলেন তখন জয় শ্রীরাম ধ্বনি উঠেছিল। আমি তো এটা খুশি হলাম যে অমিত শাহ জেনে গেলেন, যে রবীন্দ্রনাথের জন্মস্থান বিশ্বভারতী নয়। এইগুলো কারা করেছে? বিদ্যাসাগরের মূর্তি কিভাবে ভাঙা হয়েছে, কিভাবে ভাঙা হয়েছে, বাংলার মানুষ সেটা দেখেছে, বাংলার মানুষ সেটা দেখেছে। গতকাল মেদিনীপুরে জনসভা করার আগে কৃষক পরিবারের সদস্যের বাড়িতে মধ্যাহ্নভোজ সেরেছিলেন অমিত শাহ, এবং আজকে এক বাউল শিল্পীর বাড়িতে মধ্যাহ্নভোজ সারলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। দেখুন। শাহী অতিথি বলে কথা, তাই হৃদ মাজারে রাখার অঙ্গীকার গৃহকর্তা বাউল শিল্পীর। গান শোনার পর বাউল বাড়িতে অতিথি আপ্যায়ন। এদিন মরশুমের শীতলতম দিন, কিন্তু রবিবাসরী ও রবি তীর্থের ছবি দেখে তা বোঝার উপায় নেই। রাজনীতির উত্তাপে উষ্ণ শান্তিনিকেতন। সকাল থেকে শান্তিনিকেতন ঘুরলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, করলেন রোড শো। দুপুরে পাত পেড়ে খেলেন বাউল বাড়িতে।
পরিবার সূত্রে খবর 7 দিন আগে জেলার বিজেপি নেতারা জানিয়েছিলেন এই বাড়িতে মধ্যাহ্ন ভোজে আসবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। 6 জনের খাওয়ার ব্যবস্থা করতে হবে। শুনে তো প্রথমে বিশ্বাসই করতে পারছিলেন না রতনপল্লীর এই বাউল পরিবার। একদিকে আনন্দ, অন্যদিকে আশঙ্কা। এত বড় মাপের অতিথির আপ্যায়নে যদি কোনো ত্রুটি থেকে যায়, অতিথি আপ্যায়নের জন্য রবিবার সকাল থেকে শিল্পীর বাড়িতে শুরু হয় তোড়জোড়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজকে বোলপুরে এসে এক বাউলের বাড়িতে মধ্যাহ্ন ভোজন করবেন। সকাল থেকে যেটা জানা যাচ্ছে যে বিভিন্ন ধরনের খাবার যে রান্না করা হবে তার প্রস্তুতি হয়ে গিয়েছে, রান্নাও শুরু হয়ে গিয়েছে। কি কি খাওয়াবেন ঠিক করেছে? আলু পোস্ত, টমেটোর চাটনি, বেগুন ভাজা, পটল ভাজা, আর একটু পরমান্ন হবে, আর অল্প একটু মিষ্টি আনবো। আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি ভেতরে রাখাল দাস বাউল তিনি রান্নার প্রস্তুতিতে ব্যস্ত আছেন এবং তিনি যেটা করছেন নিজে হাতে যাতে রান্না করা যায় এবং তাকে স্বরাষ্ট্রমন্ত্রীকে পায়েস রান্না করে দেওয়ার সেই প্রস্তুতি করছেন। খবর পেয়ে খুব খুশি হলাম যে এইরকম একটা মানুষ আমার বাড়িতে পদধূলি দেবেন, খুব খুশি আমি। ঘড়িতে তখন 2:05। রতনপল্লীতে বাউল শিল্পী বাসুদেব দাসের বাড়ির সামনে দাঁড়ালো অমিত শাহর কনভয়। একটু হাত নেড়ে নিকোনো উঠোনে আলপনা পেরিয়ে সংকীর্ণ দরজায় মাথা নিচু করে ঘরে ঢুকলেন শাহ। সঙ্গে কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, দিলীপ ঘোষ, রাহুল সিনহারা। আগে থেকেই সেখানে ছিলেন বিজেপি নেতা অনুপম হাজরা। শিল্পীর বাড়িতে পৌঁছে শিব মন্দিরে পুজো করলেন অমিত। এরপর বাড়ির দাওয়ায় বসে মজলেন বাউল গানের সুরে। মিনিট 15 গান শোনার পর মধ্যাহ্ন ভোজ। লম্বা বারান্দার একদিকে মাটিতে করা হয় খাওয়ার ব্যবস্থা। কাঠের ছোট চৌকির ওপর মাটির থালায় কলা পাতায় খাওয়া দাওয়া। খাওয়া শেষ করে 2:50 নাগাদ রোড শোর উদ্দেশ্যে যাত্রা করেন শাহ। সব খেয়েছে চেটেপুটে। হ্যাঁ, একদম। আর কি বললেন আপনাকে? বললো খুব ভালো রান্না হয়েছে। উনি এলেন, খুবই খুশি আমরা সব পরিবারে, বাউল পরিবারে, এবং ওনাকে গান শোনাইলাম। উনি খুব খুশি মনে সেবা নিলেন, আমাদের বাড়িতে সেবা করলেন। বাউল হিসেবে আপনার কিছু বলার সুযোগ কি পরে রাখবেন বা কিছু? হ্যাঁ, আমি রাখবো, পরে বলবো। আজকে হয়তো বলতে পারলাম না, পরে হয়তো বলবো। দুপুরের খাওয়া সেরে তৃপ্ত মুখে রোড শোর দিকে অমিত শাহ পা বাড়ালেও এই ভোজন ঘিরেও বাদ গেল না বিজেপি তৃণমূল তরজা। আমি কালকে ববি এখন যদি বলে খাবো ঘরে খাই দেবো। আপনি যাবেন, কাউকে পাঠাবেন? যদি কেউ আমার প্রদেশ লিডাররা কেউ আসতে চায় যে বাসুদেব দাসের বাড়িতে খাবো, খাই দেবো। কেউ খাওয়ায় ভয়ে, কেউ খাওয়ায় ভক্তিতে। আর এই ধরনের মন্তব্যের কোনো প্রতিক্রিয়া দেবার রুচি আমার নেই। কখনো ভাবতেই পারেননি যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন তার বাড়িতে তার হাতের রান্না খেতে। স্বভাবতই কি বলবেন, কি করবেন, এখনো যেন রেশ কাটিয়ে উঠতে পারছেন না। বঙ্গ সফরে এসে শনিবারই ফের এক আদিবাসী পরিবারে পাত পেড়ে খেয়েছেন অমিত শাহ। রবিবার খেলেন বাউল বাড়িতে। উজ্জ্বল মুখোপাধ্যায়, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ। দাদা, আপনি দেখুন গত কয়েক দফায় যে বিজেপির কেন্দ্রীয় স্তরের নেতারা যারা রাজ্যে আসছেন তাদের সফরসূচিতে যে জায়গাগুলোকে তারা রাখছেন, আপনি দেখুন জেপি নাড্ডা এলেন ভবানীপুর, কালীঘাটকে সফরসূচির মধ্যে রাখলেন। কিন্তু দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এলেন, তিনি মেদিনীপুর, বোলপুরকে তার সফরসূচির মধ্যে রাখলেন। কি আপনার মনে হয় যে এর পেছনে বিশেষ কি কৌশল থাকতে পারে? ভবানীপুর এবং ডায়মন্ড হারবার জেপি নাড্ডার ছিল সফরসূচির তালিকায়। একেবারে মানে তৃণমূলের যে ভর কেন্দ্র, ক্ষমতার ভর কেন্দ্র যেটা, সেই ভর কেন্দ্রতে সরাসরি আঘাত করতে চাইছে। অর্থাৎ খুব পরিষ্কার করে বললে ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ভবানীপুরের মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী কেন্দ্র, এবং বিজেপি কিন্তু এই নির্বাচনে একটা বড় ন্যারেটিভ আনতে চাইছে যে তৃণমূল কংগ্রেসের যে পিসি ভাইপো একটা কনস্ট্রাক্ট তৈরি করতে চাইছে। সেই কনস্ট্রাক্টটা মূল ন্যারেটিভ হলো যে রাজ্যের যত ধরনের তাদের অভিযোগ, মানে বিজেপি অভিযোগ করছে, তার মূলত পিসি এবং ভাইপোকে কেন্দ্র করে এই একটা কনসেপ্ট ওনারা আনতে চাইছে, এবং যার উপর ভিত্তি করে কিন্তু নির্বাচনে একটা বড় প্রচার বা ইস্যু করতে চাইছে। সেই কারণেই ভবানীপুর বা ডায়মন্ড হারবার। কিন্তু অন্য জায়গাগুলোতে যদি দেখো তাহলে জনসম্পর্কের বিভিন্ন বর্গকে অ্যাড্রেস করতে চাইছে। কোথাও শিডিউল টাইপ, কোথাও বাংলা বাঙালির জায়গা, হ্যাঁ, কোথাও বাংলার সংস্কৃতি। কিন্তু আমি তোমাকে একটা বলি যে শিডিউল টাইপের বাড়িতে গিয়ে ভাত খাওয়ার যে
উত্তরপ্রদেশ বা বিহারের যে রেওয়াজটা যতটা কার্যকারী হয় পশ্চিমবাংলাতে হয় না। কেন? পশ্চিমবাংলাতে জাত কিন্তু সামাজিকভাবে সেগ্রিগেটেড নয়। মানে বিহার আর উত্তরপ্রদেশের জাত যেমন সামাজিকভাবে বিচ্ছিন্ন, তারা পশ্চিমবাংলা কিন্তু আর্থিক দিক থেকে তাদের দুর্বলতা থাকতে পারে, সামাজিকভাবে বিচ্ছিন্ন না। এখানে একজন ব্রাহ্মণ শিডিউল কাস্টকে বিয়ে করতে পারে, মানে ব্রাহ্মণ পরিবারও মানে অন্য কোনো কাস্টকে বিবাহ করতে পারে, শিডিউল কাস্টকে বিবাহ করতে পারে, তা নিয়ে কোনো ভাবনা কিছু আলাদা হয় না। কিন্তু উত্তরপ্রদেশ বা বিহারের মতন জায়গায় সেখানে কাস্ট ইকুয়েশন খুব আমি পঙ্কজ রায়ের কাছে আসবো। বিশ্বনাথদার যুক্তি হচ্ছে যে অস্ত্রে শান দিয়ে গো বলয় বা হিন্দি বলয়ে সাফল্য দাবি করতে পারে বিজেপি, সেই অস্ত্র বাংলায় কার্যকরী হবে না। পঙ্কজ রায়, না, একটা কথা মনে রাখতে হবে যে যেহেতু দুর্নীতিটা মাথায় উঠে গেছে তাই মাথায় হিটটা করতে চাইছে বিজেপি। দুর্নীতি যেহেতু মাথায় শীর্ষে পৌঁছেছে তাই সেখানে এবং বিভিন্ন বর্গের মানুষদের তাদের মধ্যে অন্তর্ভুক্তি করে ওই বাউল যে গানটা গেয়েছে, মানে তারা একটাই কথা হৃদ মাঝারে রাখবো, যেতে দেব না। এই যে দোলটা এবং আমাদের যে ভারতীয় পরম্পরা অতিথি দেব ভব, সেই অনুশাসনটাকে বাংলায় নতুন করে আবার দেখাচ্ছে, যার মধ্যে দিয়ে যারা শাসক দল তারা ভয় পাচ্ছেন, কারণ তারা এই 23শে জানুয়ারিতে মাননীয় পদতলের সুভাষ বোসের ছবি দিয়েছিলেন, একটু তার জন্য অনুশোচনা করুন, একটু অনুশোচনা করুন যে জোড়াসাঁকোতে গতবারে বসন্ত উৎসবে যে অশ্লীলতার দায়ে অভিযুক্ত আমি রাহুল চক্রবর্তীর কাছে আসবো। বেশ, আমি দেবজিৎ সরকারের আগে একবার রাহুল চক্রবর্তীর কাছে আসবো। আজকে যখন সাংবাদিক একজন যখন কথা বলছে আরেকজনকে বলতে দিচ্ছেন না কেন? প্লিজ এক এক করে, আমাদের সময় একেবারে শেষের দিকে। আমি দেবজিৎ সরকার এবং সুমন বন্দ্যোপাধ্যায়কে থামালাম, আমি রাহুল চক্রবর্তীর কাছে আসবো। আমি আসবো পরে, আমি আবার আসবো। মানুষ দর্শকরা সুমন একটু চুপ করুন প্লিজ। আমি দেবজিৎ সরকারের বলতে দিন, 1 মিনিট বলতে দিন। আমি দেবজিৎ আবার আসবো আপনার কাছে। আমি রাহুল চক্রবর্তীর কাছে আমার প্রশ্ন, অমিত শাহ আজকে সাংবাদিক বৈঠকের শেষে আমি প্রশ্নটা রাখতে দিন আমাকে। রাহুল চক্রবর্তী, অমিত শাহ আজকে সাংবাদিক বৈঠকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলছেন 3টে বিপজ্জনক ট্রেন্ড ভারতীয় রাজনীতিতে এই বাংলা সেট করেছে। কি কি? প্রশাসনের রাজনীতিকরণ, রাজনীতির ক্রিমিনালাইজেশন এবং দুর্নীতিকে ইনস্টিটিউশনালাইজ করা হয়েছে। একদম গুরুত্বপূর্ণ অভিযোগ করেছেন। কথাগুলো একদম ঠিক। এগুলো প্রত্যেকটা কেন্দ্রীয় সরকার স্ট্যাবলিশ করে দেখিয়েছে। এর আগে কোনোদিন দেখেনি প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে যেভাবে রাজনীতিকরণ করা হয়েছে। ভারতীয় রাজনীতিতে এই ট্রেন্ড বাংলা সেট করেছে, এই কথা বলছেন অমিত শাহ। তারপর সেই সাক্ষী আমরা দেখেছি। তারপরে তুমি দেখো ক্রিমিনালাইজেশনের কথা বলছো, আজকে যেভাবে রাজনীতির ক্রিমিনালাইজেশন নিয়ে এসেছে বিজেপি, ভাবা যায় না। দ্বিতীয়ত আজকে যারা কথা বলছে, খুব সংক্ষেপে দেবজিৎ উত্তর দিন, সময় শেষ। বাংলায় দাঁড়িয়ে দেবজিৎ সরকার সময় শেষ। যারা এই কথা বলছেন রাহুল দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারকে বাঁচানোর জন্য এই মাননীয় মুখ্যমন্ত্রী রয়্যাল চ্যানেলে নগরপালকে নিয়ে ধর্ণায় বসেছিলেন। ভুলে গেলেন সিবিআই যখন ধরতে এসেছিল তখন কাকে নিয়ে ধর্ণায় বসেছিলেন? দুর্নীতি নিয়ে বড় বড় কথা বলছেন। আমরা সবাই চোর, মিছিলে তো আপনিও হেঁটেছিলেন। আমরা সবাই চোর, মিছিলে তো আপনিও হেঁটেছিলেন। আপনারাই তো বলেছেন আপনারা সবাই চোর। এই তাল ঠোকাঠুকি নির্বাচন যত এগিয়ে আসবে তত বাড়বে। আপাতত আমাদের আলোচনার জন্য সময়সীমা এখানেই শেষ। প্রত্যেক অনেক ধন্যবাদ। সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক শুধুমাত্র এবিপি আনন্দ। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন। সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।